সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। এই পুস্তকের আচার্য বিবেকানন্দ অধ্যায় থেকে আজকে পর্ব 124 পাঠ করছি। ধর্মসভার প্রথম অধিবেশনের বিস্তারিত বর্ণনা করিয়া স্বামীজি স্বয়ং জনৈক শিষ্যকে লিখিয়াছিলেন। মহাসভা খুলিবার দিন প্রাতে আমরা সকলে শিল্প প্রাসাদ নামক বাটিতে সমবেত হইলাম। সেখানে মহাসভার অধিবেশনের জন্য একটি বৃহৎ ও কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থায়ী হল নির্মিত হইয়াছিল। এখানে সর্বজাতির লোক সমবেত হইয়াছিল। ভারতবর্ষ হইতে আসিয়াছিলেন ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদার ও বোম্বাইয়ের নগরকার বীরচাঁদ গান্ধী জৈন সমাজের প্রতিনিধিরূপে এবং আনি বেসান্ত ও চক্রবর্তী থিওজফির প্রতিনিধিরূপে আসিয়াছিলেন। মজুমদারের সহিত আমার পূর্ব পরিচয় ছিল, আর চক্রবর্তী আমার নাম জানিতেন। বাসা হইতে শিল্পপ্রাসাদ পর্যন্ত খুব ধুমধামের সহিত যাওয়া হইল এবং আমাদের সকলকেই প্ল্যাটফর্মের উপর শ্রেণীবদ্ধভাবে বসানো হইল। কল্পনা করিয়া দেখো, নিচে একটি হল, তাহার পর প্রকাণ্ড গ্যালারি, তাহাতে আমেরিকার বাছা বাছা 6-7 হাজার সুশিক্ষিত নরনারী ঘেঁষাঘেঁষি করিয়া উপবিষ্ট, আর প্ল্যাটফর্মের উপর পৃথিবীর সর্বজাতির পণ্ডিতের সমাবেশ। আর আমি, যে জন্মাবচ্ছিন্নে কখনো সাধারণের সমক্ষে বক্তৃতা করে নাই, সে এই মহাসভায় বক্তৃতা করিবে। সঙ্গীতাদি বক্তৃতা প্রভৃতি নিয়মিত রীতিপূর্বক ধুমধামের সহিত সভা আরম্ভ হইল। তখন একজন একজন করিয়া প্রতিনিধিকে সভার সমক্ষে পরিচিত করিয়া দেওয়া হইল। তাহারাও অগ্রসর হইয়া কিছু কিছু বলিলেন। অবশ্য আমার বুক দূর দূর করিতেছিল, জিহ্বা শুষ্ক প্রায় হইয়াছিল। আমি এতদূর ঘাবড়াইয়া গেলাম যে পূর্বাহ্নে বক্তৃতা করিতে ভরসা করিলাম না। মজুমদার বেশ বলিলেন, চক্রবর্তী আরো সুন্দর বলিলেন, খুব করতালির ধ্বনি হইতে লাগিল। তাহারা সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন। আমি নির্বোধ, আমি কিছুই প্রস্তুত করি নাই। আমি দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ব্যারোজ মহোদয় আমার পরিচয় করিয়া দিলেন। আমার গৈরিক বসনে শ্রোতৃবর্গের চিত্ত কিছু আকৃষ্ট হইয়াছিল। আমি আমেরিকাবাসীদিগকে ধন্যবাদ দিয়া আরো দুই একটা কথা বলি একটি ক্ষুদ্র বক্তৃতা করিলাম। যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃগণ বলিয়া সভাকে সম্বোধন করিলাম, তখন 2 মিনিট ধরিয়া এমন করতালির ধ্বনি হইতে লাগিল যে কান যেন কালা করিয়া দেয়। তারপর আমি বলিতে আরম্ভ করিলাম। যখন আমার বলা শেষ হইল, আমি তখন হৃদয়ের আবেগেই একেবারে যেন অবশ হইয়া পড়িলাম। পরদিন সব খবরের কাগজ বলিতে লাগিল আমার বক্তৃতাই সেই দিন সকলের প্রাণে লাগিয়াছে। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল। সেই শ্রেষ্ঠ টিকাকার শ্রীধর স্বামী সত্যই বলিয়াছেন, মুকং করতি বাচালং, হি ভগবান, তুমি বোবাকেও মহাবক্তা করিয়া তোলো, তাহার নাম জয়যুক্ত হোক। সেই দিন হইতে আমি একজন বিখ্যাত লোক হইয়া পড়িলাম। আর যেদিন হিন্দু ধর্ম সম্বন্ধে আমার বক্তৃতা পাঠ করিলাম, সেই দিন হলে এত লোক হইয়াছিল যে আর কোনোদিন সেরূপ হয় নাই। 1893 সালের 11 সেপ্টেম্বর সোমবার জগতের ইতিহাসে একটি স্মরণীয় দিবস। প্রতীচ্য প্রাচ্যের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ প্রতিনিধিগণ একত্র সম্মিলিত। এই বিরাট সভায় সহস্র সহস্র উন্মুখ নরনারীর সম্মুখে স্বীয় অদ্বিতীয় আশীর্বাণী উচ্চারণ করিবার জন্য স্বামী বিবেকানন্দ দণ্ডায়মান হইলেন। থিওজফিস্ট সম্প্রদায়ের নেত্রী মিসেস আনি বেসান্ট 1914 সালের মার্চ মাসের ব্রহ্মবাদিন পত্রিকায় এই ঘটনার উল্লেখ করিয়া লিখিয়াছিলেন, মহিমময় মূর্তি, গৈরিক বসন ভূষিত, শিকাগো শহরের ধূমমলিন ধূসর বক্ষে ভারতীয় সূর্যের মতো ভাস্বর, উন্নত শির, মর্মভেদী দৃষ্টিপূর্ণ চক্ষু, চঞ্চল ওষ্ঠাধর, মনোহর অঙ্গভঙ্গি। ধর্ম মহাসভার প্রতিনিধিগণের জন্য নির্দিষ্ট কক্ষে স্বামী বিবেকানন্দ আমার দৃষ্টিপথে প্রথম এই রূপে প্রতিভাত হইয়াছিলেন। তিনি সন্ন্যাসী বলিয়া খ্যাত, কিন্তু তাহা সমর্থনীয় নহে, কারণ প্রথম দৃষ্টিতে তিনি সন্ন্যাসী অপেক্ষা যোদ্ধা বলিয়াই অনুমিত হইতেন, এবং তিনি প্রকৃতই একজন যোদ্ধা সন্ন্যাসী ছিলেন। এই ভারত কৌরব, জাতির মুখোজ্জ্বলকারী, সর্বাপেক্ষা পুরাতন ধর্মের প্রতিনিধি, উপস্থিত অন্যান্য প্রতিনিধিবর্গের মধ্যে সর্বাপেক্ষা বয়ঃকনিষ্ঠ হইলেও প্রাচীনতম শ্রেষ্ঠতম সত্যের জীবন্ত ঘন বিগ্রহ স্বরূপ স্বামীজি অন্যান্য কাহারও অপেক্ষা ন্যূন ছিলেন না। দ্রুত উন্নতিশীল উদ্ধত পাশ্চাত্য জগতে ভারত মাতা তাহার যোগ্যতম সন্তানকে দৌত্যে নিযুক্ত করিয়া গৌরবান্বিত হইয়াছিলেন। এই দূত তাহার পুণ্য জন্মভূমির গৌরব কাহিনী বিস্তৃত না হইয়া ভারতের বার্তা ঘোষণা করিয়াছিলেন।
শক্তিমান দৃঢ় সংকল্প পুরুষকার সম্পন্ন স্বামীজির সমর্থন করিবার পক্ষে যথেষ্ট ক্ষমতা ছিল।